গুরুত্ব রাখবে আজকে, কারণ একেবারে প্রথম দফা নির্বাচনের শেষ প্রচারের ছবিটা অ্যাটলিস্ট আমরা দেখতে পেয়ে গেলাম। তো প্রচার তো নয়, শেষ হয়েছে প্রচার। খুব স্বাভাবিকভাবেই যে বার্তা বা যে তাৎপর্য রাখে প্রচারের, সেটা পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের, কারণ প্রত্যেকেই মোটামুটিভাবে সতেজ থাকেন। কারণ যে ভাষার প্রয়োগ হয়, যে বক্তব্যগুলো সামনে আসে, তাতে খুব স্বাভাবিকভাবেই দলীয় যারা কর্মী সমর্থকরা তারা চাঙ্গা হন, উদ্বুদ্ধ হন। তবে আজকে বা যে বিষয়টা আজকে খুব গুরুত্ব রাখছে, কারণ আমরা ডেফিনেটলি নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ, তাদের ঐতিহাসিক বিভিন্ন পদক্ষেপ, সেটা এবারের যাতে নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়, যাতে কোনো রকম গণ্ডগোল অশান্তি তার পরিস্থিতির খবর যাতে না আসে। কারণ আমরা হয়তো পশ্চিমবাংলা মানে তো বারবার এই প্রশ্নটা তুলি, হিংসা, রক্ত ঝরা, এই যে ছবিগুলো, সেই ছবিগুলোর প্রশ্নের আকারে বারবার প্রত্যেক মুহূর্তে আসে। এবারও যে হচ্ছে না এমনটা নয়, হয়েছে, এমন সময় হয়েছে যেটা অবশ্যই একটা বড় প্রশ্ন তুলে দিতেই পারে। কারণ আমরা শহরের বুকে যে বৈঠক দেখেছি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আমরা এটা দেখেছি যে এটা হয়তো এবার প্রথমবার ঐতিহাসিক যে একটি রাজ্যের নির্বাচনের জন্য দেশের সমস্ত আধা সেনা, তাদের যে বাহিনীর প্রধানরা, তাদেরকে নিয়ে একসঙ্গে একটা বৈঠক। এই বৈঠক এই মুহূর্তে একটু ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখেছি আমরা, এটা ঐতিহাসিক। এছাড়াও আরো বেশ কিছু ঐতিহাসিক স্টেপ নেওয়া হয়েছে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা গতকালও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 135 জনের রাতারাতি গ্রেপ্তারির খবর। এটাও তুলে ধরেছিলাম আপনাদেরকে যে এই মুহূর্তে 809 সংখ্যাটা 4000 প্রায়, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, যদি না আসেন তাহলে বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হবে। এটাও কমিশন পদক্ষেপ নিয়েছে, একটাই কারণ, যাতে হিংসা রোখা যায়, যাতে আমার পশ্চিমবাংলার ভোটে সর্বসাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পারে। কিন্তু তারপরেও সংঘর্ষ কি এড়ানো যাচ্ছে? ইকবালপুর কি হলো? অবশ্যই বড় প্রশ্ন জন্ম দিয়ে দিল যে শহরের বুকেই যদি এরকম সংঘর্ষের ঘটনা ঘটে এত কিছুর পরেও, তাহলে পরে মানুষ তারা ভয় পাবেন না? গ্রাম বাংলায় তাহলে কি হবে? এই প্রশ্নটা বড় প্রশ্ন। এরই মধ্যে আজকেও আমরা লাগাতার দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘর্ষ। আপনারা দাঁতনের ছবি দেখেছেন, আপনারা ক্যানিংয়ের ছবি দেখেছেন, ভাঙড়ের ছবি দেখছেন। যারা বিরোধীরা তারাও বা কেন আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নটা বারবার উঠছে যে এত কিছুর পরেও কেন। এরই মধ্যে গরমাগরম বক্তব্য তো রয়েছেই, প্রত্যেকেই দিচ্ছেন, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, প্রত্যেকেই দিচ্ছেন। আমি এক এক করে আজকে পরিস্থিতির বিচারে আসবো ডেফিনেটলি। তবে প্রথমটা অবশ্যই দেখাবো, কারণ এই যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সিইও মনোজ আগরওয়াল দাতনের বিষয়টাকে নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন আজকে। আমি শুরুটা করি তাই মনোজ আগরওয়াল তার বক্তব্যটা দিয়ে কি বলছেন তিনি। দাতনে এত বড় ঘটনা ঘটে গেল, আবার আগুন জ্বলার ছবি দেখছি আমরা, এত সংঘর্ষের ছবি কেন দেখছি? শুনুন। ওখানে এখন পুলিশ গেছে, অ্যাকশন নেবে, স্ট্রং অ্যাকশন নেবে। ওখানে এখন পুলিশ গেছে, অ্যাকশন নেবে, স্ট্রং অ্যাকশন নেবে। আর এটাও খুব উল্লেখযোগ্য, এবারে নির্বাচনে কিন্তু 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে বুঝতে পারছেন তো, মানে হিসেব করলে পরে মোটামুটি ওই 157 জন পিছু একজন করে বাহিনী সম্ভবত তাদের উপস্থিতি, সেটা লক্ষ্য করা যাবে। এখন এই ছবিটা খুব উল্লেখযোগ্য যে এটা যেহেতু কোনো ছোট সংখ্যা নয়, আর এর মধ্যে যে মিটিংটা হয়ে গিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন, তবুও এখন প্রশ্ন কেন বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, তবুও প্রশ্ন কেন এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটবে, প্রশ্ন এটাই যে বিরোধীরা তাও কেন প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হবেন। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমি যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি একদম প্রথম এই পরিস্থিতিটাকে নিয়ে আলোচনা করব আজকে। প্রথম পরিস্থিতি, আজকের নির্বাচন কমিশনের এত কিছুর পরেও কেন আজকে এই ধরনের ছবি আমরা দেখছি। যারা আজকে আমাদের প্যানেলিস্টরা রয়েছেন, আমি পরিচয় করা, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র, জ্যোতিদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত কুমার রাইচ, কংগ্রেস মুখপাত্র, জয়ন্তদাকে স্বাগত। দূরাভাষ থেকে প্রসেনজিৎ ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি উপস্থিত। প্রসেনজিৎ দা, আপনাকেও স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ দাকে দিয়ে শুরু করি আজকে প্রথম, কারণ আমরা বারবার দেখেছি অভিযোগ ব্যাপক আকার। ইনফ্যাক্ট যে মিটিংটা হয়ে গিয়েছে সেই মিটিংটা নিয়েও তৃণমূল তারা বলছেন, অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তারা বলছেন মিলিটারি কায়দায় দখল, এর অভিযোগটা তারা তুলছেন। তো প্রসেনজিৎ দা, কি মনে হচ্ছে? মানে আমি বলছি কয়েকটা ঘটনা আমরা অলরেডি দেখে ফেললাম, এত কিছুর পরেও ফসকা অটুনি বজ্রগেরও।
দেখুন, নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটাকে একটা যুদ্ধ মানে পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। এত বাহিনী, এত কোম্পানি, আর তাদের কোম্পানিদের প্রধানদের নিয়ে মিটিং, মনে হচ্ছে যেন একটা যুদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সে একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছেন। আর ভারতীয় জনতা পার্টি তার সাথে দোসর বেঁধে বহিরাগতদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রচারে তারা, যারা আমাদের দলের প্রার্থীরা রয়েছেন, দলের সমর্থকরা রয়েছেন প্রচারে, সেখানে তাদেরকে বাধা দান করে। সম্ভবত বক্তব্য আটকে গেল আমরা। বেশ, ঠিক আছে, আমি আরো একবার কানেক্ট করবার চেষ্টা করছি ভালো করে। আমি জ্যোতিদার কাছে আসি। মানে যাই হোক, জ্যোতিদার যতটুকু বুঝলাম আমরা, মানে আপনাদের বিরুদ্ধে প্রথম অভিযোগটাই এসছে ফার্স্ট বিজেপি, কি বলবেন? হ্যাঁ, দেখুন, বিজেপি তো বলবেই, তার কারণ বিজেপি বলছে যে একটা ভয়মুক্ত নির্বাচন হোক, ভয়মুক্ত নির্বাচন, অবাধ নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনার সাধারণ মানুষ তাদের মতাধিকার প্রয়োগ করুক। আমাদের এগেস্টে যেতে পারে, আমাদের পরে যেতে পারে, বা অন্য কোনো দলকে দিতে পারে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে। এই ব্যবস্থাটা নির্বাচন কমিশনকে করতে হবে। তার কারণ যে সরকার নির্বাচিত হচ্ছে, যদি ছাপ্পা ভোটের দ্বারা সরকার নির্বাচিত হয়, তাহলে তো সে ম্যান্ডেট নিয়ে আসছে না। অর্থাৎ যারা ছাপ্পা মারছে বা যারা গুন্ডাগিরি করছে, করে রিগিং করে একটা সরকারকে তৈরি করছে, সরকার তো তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, সরকার তো জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে না। আপনি দেখবেন বিগত 15 বছর ধরে যে সরকারটা চলছে, সেই সরকারটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আসেনি। ফলে কোথাও না কোথাও আপনি দেখতে পেয়েছেন, আপনাদের ক্যামেরাও আমরা দেখেছি, যে ব্যালট বক্স নিয়ে দৌড়ে পালাচ্ছে, কোথাও হচ্ছে ভুতুড়ে ভোটার এসে ভোট দিয়ে দিচ্ছে, মানে ঠাকুরদা ঠাকুরমা যারা মারা গেছে 10 বছর আগে, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। মানে আর কিছুক্ষণ আগে আসলে হয়তো ভোট কেন্দ্রে ঠাকুরদা ঠাম্মার সঙ্গে দেখা হতো। কোশ্চেন হচ্ছে, এইবার যারা এই ঠাকুরদা ঠাম্মার হয়ে ভোটটা দিচ্ছে, সরকার এদের প্রতি দায়বদ্ধতা ছিল। তার কারণ আপনি এখন এটা বলছেন জ্যোতিদা, আমরা দুটো বক্তব্য আমি গতকালও শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাহিনী ব্যালট সেটাকে নাকি লুট করতে পারে, প্রথম অভিযোগ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার নিজের বিধানসভা এলাকা, সেখানে 3টি ওয়ার্ডে ছাপ্পা করার পরিকল্পনা নাকি করা হচ্ছে। আমি একটু বক্তব্যটা শোনাই, তারপর আমি আপনার থেকে রিয়াকশন নেব। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছেন। ইটের জবাব আমি পাটকেলে দিই। আবার বলছে ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে, 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউয়েন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড, ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে। এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠেলা, ঢোকার ডালনা খাওয়াবো, আর বিচুটি পাতার ঝোল খাওয়াবো, আর নিম পাতার চাটনি খাওয়াবো। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে তুমি ব্যান করবে, আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে, সারা দেশে তোলপাড় হবে, সারা বিশ্বে তোলপাড় হবে। আর তোমাদের হল্লাবাজি, তোমাদের হুল্লোড় আর তোমাদের হল্লাবাজি, হল্লার দলকে আমি ঘরে ঢুকিয়ে ছাড়বো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। একেবারে অঙ্গীকারবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই চিৎকারগুলো করছে, তার কারণ এই বাংলাটাকে এবার যদি এরা ক্ষমতা আসে, তাহলে বাংলাটা বাংলাদেশ বানাতে চায়। যে আপনি দেখেছেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটিয়েছিল অকাপ আন্দোলনের নাম করে, পুলিশ যায়নি, হিন্দুদেরকে কি যেভাবে হত্যা করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে, সেরকমভাবে এরা বাংলাদেশ বানাতে চায়। এত চিৎকার হচ্ছে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্রের জন্য। আচ্ছা, ঘটনা হচ্ছে 8000 স্কুল বন্ধ, ওনার কাছে উত্তর নেই, কিন্তু শুধু চিৎকার করে যাচ্ছেন আর কত মনোরঞ্জন দিয়ে গেলেন। আমি শুনছিলাম সবাই হাসছিল। ঘটনা হচ্ছে ওনার কাছে এই উত্তরটা আমরা চাইবো যে 8000 সরকারি মাধ্যম স্কুল কেন বন্ধ। আমরা এই কোশ্চেন জানতে চাই, যেটা হচ্ছে 6688টা শিল্প কারখানা তারা বাংলা ছেড়ে কেন চলে গেল। আপনার মানে এত 3 কোটির পরে পরিযায়ী শ্রমিক কেন হলো, অবহেলাকাণ্ড কেন হলো, শাহজাহানের দ্বারা আপনার আমাদের মানে মা বোনদের ইজ্জতকে কেন ভুলুণ্ঠিত করা হলো। এই কোশ্চেনগুলো তো আমরা করতে চাই, ওনার কাছে সেই উত্তর নেই বলে আজকে উনি চিৎকার করে বেশ রসালোভাবে এই কথাগুলো বললেন। আচ্ছা প্রসেনজিৎ, আপনার তখন কেটে গিয়েছিল লাইনটা, বলুন।
আমার যেটা বলার হ্যাঁ। যে কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে নির্বাচন করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে আচ্ছা এবং সমস্ত বাহিনীর প্রধানদের এখানে মিটিং করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে না, মনে হচ্ছে যেন এখানে একটা যুদ্ধ পরিবেশ তৈরি করা হচ্ছে। মানুষকে ভয়মুক্ত নির্বাচনের নাম করে এখানে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীরা তারা নিজেরাই ভারতীয় জনতা পার্টির প্রচারক হিসেবে কাজ করছে, সেটা প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী ভারতীয় জনতা পার্টির ভোট দিতে বলছে। আর এত যে কাণ্ডবাণ্ড বলছে, একবার দেশের প্রধানমন্ত্রী এসে বাংলার মুখ্যমন্ত্রীকে ও দিদি বলে অপমানিত করছে, আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে এই দিদি বলে অপমান করছে। এটা বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষ যার যোগ্য জবাব দেওয়ার ঠিক সঠিক সময়ে সঠিক জবাবটা তাদের ভোটাধিকার গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে সেই যারা এটা প্রমাণ করে দেবে যে বাংলার মাটি এটা একটা কৃষ্টি সংস্কৃতির মাটি। এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলে বিগত দিনে তারা তার ফল পেয়েছে। আটকে গেছে। আচ্ছা ওই কথা শুনে কি প্রসেনজিৎ দা, আটকে- নেটওয়ার্কটা কোনো রকম ভাবে সমস্যা হচ্ছে বাইরে থেকে সম্ভবত। ঠিক আছে, আমি জ্যোতিদা বলছিলেন জয়ন্তদার কাছে আসি। জয়ন্তদার আশা করি খুব স্বাভাবিকভাবে মানে এটা প্রত্যেক বিরোধীদেরই বক্তব্য, আপনারও কি সেম বক্তব্য? শুভ সন্ধ্যা। একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। জাতীয় কংগ্রেস মনে করে যাহাই 56 তাহাই 59। আচ্ছা যাহাই 56 ইঞ্চি সেটাই হচ্ছে 59 16তলার সিঁড়ি। একটা কয়েনের এ পিঠ হচ্ছে বিজেপি, ও পিঠ হচ্ছে তৃণমূল। আজকে এই সাজোয়া গাড়ি নিয়ে আসা, চারিদিক থেকে সিআরপিএফ, সিএপিএফ, আইটিবিপি, বিএসএফ সব বাহিনীগুলোকে 2460 কোম্পানি পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনীকে পশ্চিমবাংলায় এনে ভোট করানো। এর আগেও তো আমরা দেখেছি আধা সামরিক বাহিনী তো প্রত্যেক ইলেকশনেই আসে, লোকসভার ইলেকশনেও আসে, বিধানসভার ইলেকশনেও আসে। 2011 সালেও এসেছিল, 2011 সালে পরিবর্তন হয়েছিল কংগ্রেসের হাত ধরে। কংগ্রেসের হাত ধরেই তৃণমূল পরিবর্তন করতে পেরেছিল, বামফ্রন্টকে ক্ষমতা থেকে 34 বছরের জগদ্দল পাথরকে ক্ষমতা থেকে সরাতে পেরেছিল। কিন্তু তার পরবর্তীকালে আমরা যে দেখেছি প্রত্যেক ইলেকশনে যে আধা সামরিক বাহিনী আসে, আধা সামরিক বাহিনী কাদের আন্ডারে কাজ করে, আধা সামরিক বাহিনীকে কারা পরিচালনা করে। আধা সামরিক বাহিনী তো আর কলকাতা বা কলকাতার আশেপাশে বা সারা বাংলার রাস্তা তো চেনে না, গ্রামগুলো চেনে না। তাদেরকে রুট মার্চ করায় কারা? করায় পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী, এবার তো সবই করায় কলকাতার পুলিশ বাহিনী। এখনো যে রুট মার্চ হচ্ছে সেখানে লোকাল থানার পুলিশ অফিসাররাই তাদেরকে লিড করছে, লোকাল থানার পুলিশ অফিসাররাই তাদেরকে নিয়ে যাচ্ছে, রুট মার্চ করাচ্ছে। তো সেখানে আধা সামরিক বাহিনী আসলে যে একটা বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। আচ্ছা তার কারণটা হচ্ছে যে আধা সামরিক বাহিনী আসলে আধা সামরিক বাহিনী আপনার বুথটাকে পাহারা দেবে, পোলিং স্টেশনটাকে পাহারা দেবে, কিন্তু বাড়ি থেকে যখন ভোটাররা বেরোচ্ছে আমরা দেখেছি বহুতলগুলোতে গেটে তালা মেরে দেওয়া হয়। যেই বাড়িতে প্রচুর ভোটার বা যেই পাড়াতে খুব বিরোধী দলের ভোটারের সংখ্যা বেশি, সেখানে আগের দিন রাত্রির থেকে সেখানে বম্বিং শুরু হয়ে যায়। এবার হয়েছে নাকি কিছু এরকম? আজকে তাহলে দাঁতনে কি হলো? আচ্ছা দাদা, আচ্ছা দাঁতনে তো আপনি একটু আগে দেখালেন যে বিরোধী দলের একজন প্রার্থী আক্রান্ত, যে দলেরই হোক, বিরোধী দলের প্রার্থী, সেও ভোটে লড়ছে, তারও গণতান্ত্রিক অধিকার রয়েছে। তো আজকে আমরা যেটা দেখছি বহরমপুরে অধীর চৌধুরী লড়াই করছেন। অধীর চৌধুরী সেখানে আজকে যখন প্রচার শেষ হচ্ছে, গতকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে অধীর চৌধুরীর ব্যানার, পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা তৃণমূলের গুন্ডা বাহিনী ছিঁড়ে ফেলে দিচ্ছে। সেখানে যখন প্রতিবাদ করা হচ্ছে, কংগ্রেসের কর্মী সমর্থকরা গিয়ে যখন প্রতিবাদ করছে, তৃণমূল বলছে না ইলেকশন কমিশন এসে ফেলে দিচ্ছে। আরে ইলেকশন কমিশন যদি এসে ফেলে দেবে তাহলে কেন তৃণমূলেরটা ফেলছে না, বিজেপিরটা ফেলছে না, বেছে বেছে কেন কংগ্রেসের ফেলছে? কংগ্রেস তো এখানে তৃতীয় শক্তি। কংগ্রেস তো পশ্চিমবাংলায় আজকে তো আমরা এখনও জিরো, আমাদের সদস্য সংখ্যা 0। 4 তারিখে সেই সংখ্যাটা পাল্টে যাবে, অবভিয়াসলি পাল্টে যাবে, কারণ বাংলার জনগণ আমাদের আশীর্বাদ করবেন, সেটা আমরা নিশ্চিত। আচ্ছা কিন্তু
সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাহলে কংগ্রেসকে কেন এত ভয়? বহরমপুরের মাটিতে অধীর চৌধুরীর ব্যানার কিন্তু পোস্টার আপনারা ছিঁড়ে কি ছিঁড়ে বোঝাতে ফেলে দেওয়া পারলেন হচ্ছে। মানে যাহাই 56 তাহাই 59 এটা কি বোঝানো গেল? এটা কি আপনাদের জায়গা থেকে বোঝাতে পারলেন? মানে আমি বলছি যে এই রাহুল গান্ধীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয় বিলটা পাস না হয়। রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু একজনকে ফোন করেননি, এটা কিন্তু একটা ভুল ন্যারেটিভ তৈরি করা না হচ্ছে। এটা আমি বলছি তৃণমূলের তরফ থেকে, মানে আইপ্যাকের না না এইটা এখানে ক্লিয়ার করে দেওয়ার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে সেদিনকে যখন লোকসভায় রাত্রিবেলা যখন ভোট হয়ে গেছে এবং সেখানে যখন বিলটা যখন পরাস্ত হয়েছে, যে মহিলা বিলের আড়ালে যে ডিলিমিটেশনের বিলটাকে প্রাসঙ্গিকতাটা যেটা তুলে ধরা হয়েছিল এবং সেটা যখন পরাস্ত করা গেছে, তখন কিন্তু বিরোধী ঐক্য, যারা বিজেপি বিরোধী যতগুলো দল আছে, সেটা তামিলনাড়ুর ডিএমকে, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, মহারাষ্ট্রের মানে সবাইকে রাহুল গান্ধী ফোন করেছেন বলতে চাইছেন তো? প্রত্যেকটা দলের নেতাকে রাহুল গান্ধী ফোন করেছেন এবং তার অংশ হিসেবে এখানে তৃণমূল দলের যিনি দলনেতা লোকসভায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও ফোন করেছেন। তিনি অখিলেশ যাদবকেও ফোন করেছেন, তিনি স্টালিনকেও ফোন করেছেন, তিনি শরদ পাওয়ারকেও ফোন করেছেন, মানে তার মেয়ে সুপ্রিয়া সুলেকে ফোন করেছেন, তিনি শিবসেনা প্রধানকেও ফোন করেছেন। এটাই বোঝাবার জন্যই বলছি। হ্যাঁ, তিনি তো সকলকে ফোন করেছেন, মানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভাবার কোনো কারণ নেই। আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই, যা 56 তাহাই 59, যাই 56 তাহাই 59, তার কারণ হচ্ছে এবারের ইলেকশনটা ধর্মীয় মেরুকরণের ওপর তৈরি হচ্ছে। ধর্মীয় মেরুকরণের যে আস্ফালন, সেটা কিন্তু দুটো দলের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। ওকে, চলুন একটা দ্রুত বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। সঞ্জিত দা মানে বলবার চেষ্টা করছিলেন, আমি আবারও যাব, কিন্তু জয়ন্তদার কথা ধরে যদি আমি আসি, যে কমিশন সচেষ্ট, কিন্তু তারপরেও যে সমস্ত ঘটনা ঘটছে, রক্তও তো ঝরল। ইসলামপুরের কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। এই ছবিটা কেন দেখবো আমরা? এটা একটা প্রশ্নের জায়গা, যে এত কিছুর পরেও এই ছবিটা দেখতে হবে, এটা একখানা বড় প্রশ্ন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাইক র্যালিতেও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, এবং কমিশন যেটা বলছে 48 ঘন্টা আগে চিকিৎসা, পারিবারিক প্রয়োজন, স্কুল পড়ুয়া, একমাত্র যাতায়াতের ক্ষেত্রে এটা ছাড়, বাকি বাইক র্যালিতেও নিষেধাজ্ঞা তারা জারি করেছেন। এটা নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিক্রিয়া দিয়েছেন। আমি আসবো প্রসেনজিৎদার কাছে, আসবার আগে আছে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সেটা শোনায়। सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम। बोल दिया 1000 तृणमूल कांग्रेस को लीडर को आज रात में अरेस्ट करो। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घट जाएगा कैसे? बहुत सारे नकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। ये लोग शैतान है, ये लोग जो चोर है, जुआ चोर जिसको बोलता है, बांग्लाয় बोले जो चोर, हिंदीते बोले जुआ चोर। 21-এর ভোটে আমরা আবারও এই প্যানেল হতে আলোচনায় ছিলাম, আমরা শুনছিলাম, মানে কথার সাথে বলতে বলতে হয় না, কথা বলি আমরা বিরতিতে গেলে পরে। তো ওই 21-এর ওই মানিকতলাতে অটো ঢুকে গেছিল, এক গাদা অটো লাইন দিয়েছিল, আপনারা তো জানেন, যেটা বলছিল কিছুক্ষণ আগে জয়ন্তদা, যে কি অবস্থা ছিল সেই সময় আমরা দেখেছি। তো এখন বাইক নিয়েও বেরোতে পারবেন না, এই যে একটা নিষেধাজ্ঞার জায়গা, যেটাতে মারাত্মক এই মুহূর্তে রিয়াকশন আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে পেলাম, ইয়ে শয়তান হ্যাঁ, মানে শয়তান এবং শয়তানি, এটা নির্বাচন কমিশন এটা করছে। সত্যি কি তাই? এটার উপলক্ষ্যটা কি? এটার ভেতরে ডিপলি যদি ঢোকা যায়, তার কারণ হিসেবে আমি ডেফিনেটলি ব্যাখ্যা চাইবো, জ্যোতিদাও দেবেন ডেফিনেটলি, যদিও আমি প্রসেনজিৎ দার থেকে একটু ব্যাখ্যাটা চাই। প্রসেনজিৎ দা কি বলবেন, মানে এটার কি দরকার ছিল না? না দেখুন, বাইক র্যালির উপরে নিষেধাজ্ঞা করতে পারতো, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু 48 ঘন্টা আগে এই যে বাইক চালানোটাই যে বন্ধ, এটা তো একটা নতুন ফরম্যাট। এরপরে হয়তো আমরা দেখবো যে নির্বাচনের দিন হয়তো মানুষকে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন ভয়মুক্ত নির্বাচন করতে গিয়ে যেটা করছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষকে আরো ভীত সন্ত্রস্ত করছে, এবং এই নির্বাচনটাকে একটা এমন প্রক্রিয়াতে নিয়ে যাচ্ছে যে মানে মানুষ নির্ভয়ে যে ভোট দেবে, সেই নির্ভয়তা মানুষ পাবে না, ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। এত কেন্দ্রীয় বাহিনী,
কেন্দ্রীয় বাহিনীদের প্রধানদের নিয়ে মিটিং, বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে তাদেরকে অপব্যবহার করা হচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনী তো ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করছে, এটা প্রমাণিত। কেন্দ্রীয় বাহিনীকে এখানে আনা হয়েছে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করার জন্য। একদিকে ভারতীয় জনতা পার্টি বাইরের থেকে লোক এনে পশ্চিমবঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, আরেকদিকে কেন্দ্রীয় বাহিনী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করছে। আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে এই দিদি করে অসম্মানিত করছে। একবার প্রধানমন্ত্রী অসম্মানিত করে গেছেন, একবার স্বরাষ্ট্রমন্ত্রী করছেন। এটা বাংলার মানুষ তারা একদম তৈরি হয়ে আছেন যে এই বহিরাগত এই অবাঙালিদের যেভাবে মোকাবেলা করতে হয়, তারা ঠিক সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ব্যালটের মাধ্যমে সেটা করে দেবেন আগামী 23 তারিখ এবং 29 তারিখে। ঠিক, জ্যোতিদা কি বলবেন? কোন বিষয়? এই যে যা দাদা বললেন যে যেটা হচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শয়তানি, মানে বাইকেও নিষেধাজ্ঞা, এই তো নতুন ফরমান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি, এরকম তো কখনো আগে দেখা যায়নি। দেখুন, আমাদের বক্তব্য ক্লিয়ার। কোন বাইকে নিষেধাজ্ঞা হলো কি না হলো, আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা আমরা দেখতে চাই যে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। নির্বাচন কমিশন কি করলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো, আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় মানুষ, তার কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে বিগত 15 বছরে, এটা আমরা চাই না। এবং এই যে রক্তপাত এবং পোস্ট পোল ভায়োলেন্স, যেভাবে ধরুন আমি এই যে পোস্ট পোল ভায়োলেন্স কেন বলুন তো, মানে অন্য রাজ্যে ভোট হয়, আপনি বুঝতে পারবেন না যে ভোট হয়। গুজরাটের কথা বলে, গুজরাট, মহারাষ্ট্র বা বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলোতে ভোট হয়, ভোটের দিন দেখবেন উৎসবের সঙ্গে ভোট দেয়, আবার বাড়ি চলে আসে, আবার নিজের কর্মক্ষেত্রে চলে যায়। এই দৃশ্য কেন বাংলা দেখবে না বলুন তো? এই দৃশ্য নেই বলে তো শিল্পগুলো চলে যাচ্ছে। তার কোনো কনফিডেন্স বিল্ডিং মেজার নেই, ইজ অফ ডুইং বিজনেস নেই। আপনি ব্যবসা করতে আসবেন এখানে, যদি আপনি দেখেন যে এখানে আইন শৃঙ্খলা নেই, আপনার ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করে যাচ্ছে, হাইকোর্ট বলছে যে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, তাহলে এইরকম পরিস্থিতিতে কোনো মানে বিনিয়োগকারী পশ্চিমবাংলায় আসবে না। তো আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। আমাদের বক্তব্য হচ্ছে রক্তপাতের নির্বাচন এবং পোস্ট পোল মানে নির্বাচনের পরে কোনো বিরোধী দল বা বিরোধী মত হওয়ার জন্য, সেটা তৃণমূল কংগ্রেসও হতে পারে বা কংগ্রেস হতে পারে, যে পার্টি ক্ষমতা আসুক না কেন, তার রাজনৈতিক কর্মীদের যেন খুন হতে না হয় এবং মায়ের কোল যেন খালি না হয়, এই ব্যবস্থা আমরা চাই। নির্বাচন কমিশন যে ব্যবস্থাগুলো করছে সেটাতে তৃণমূল তো অখুশি, আপনারা তো খুশি। আমরা এখনো পর্যন্ত অ্যাজ অফ নাও 80% খুশি, 20% খুশি নয়। আপনি বলবেন 20% খুশি নয় কোন জায়গাটায়? জায়গাটা হচ্ছে আরও যেভাবে পশ্চিমবাংলায়, যেটা দাদাও বলছিলেন একটু আগে, যে রাজ্য সরকারের নিচু স্তরের পুলিশ তারাই বেসিক্যালি সেন্ট্রাল ফোর্সদের পথ দেখায়। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম যে তাদেরকে মিসগাইড করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সদেরকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। গ্রামে গ্রামে যেসব জায়গায় তৃণমূলের গুন্ডা বাহিনী সন্ত্রাস করছে সেই সব জায়গাগুলোতে আপনার নিয়ে যাচ্ছে না, যদিও অনেক জায়গায় চেষ্টা করছে। আমরা অনেক পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি, জেনারেল পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা এনশিওর করেছেন যে নির্বাচন মানে শান্তিপূর্ণভাবে হবেন, কিন্তু এখনও পর্যন্ত 20% এই কাজগুলো হয়নি। এবং একটা নিচু তলায় যারা পুলিশের কর্মী, তারা এখনও পর্যন্ত, বিশেষ করে সিভিকরা এখনও পর্যন্ত, সিভিক পুলিশ যেটা, তারা তথ্য আদান প্রদান করছেন। মানে যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের দ্বারা, সিভিকদেরকে তো পুরোপুরি লাইন করে দেওয়া হয়েছে, একদম সাইড লাইন। নির্দেশিকা এসেছে, না থানায় তো রয়েছে, থানায় তো আছে, থানায় আছে, হ্যাঁ থানায় তো রয়েছে। এবার থানায় ধরুন, থানায় তো অনেক ইনফরমেশন যায় না, সেই ইনফরমেশনগুলো তো আপনার পাস অন হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে একটু দেখার প্রয়োজন রয়েছে। এবং আগামী দিনে বুথের ভিতরে পোলিং এজেন্ট যারা থাকে তাদেরকে জোরপূর্বক মারধর করে বাইরে বার করে দেওয়া হয়, তারা এনশিওর করেছে নির্বাচন কমিশন যে এবার সেটা হবে না। এবং যদি কোনো পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার ওই বার্গেনিং করে, তৃণমূল কংগ্রেসের বার্গেনিংয়ের শিকার হয়ে, মানে স্যার 3টে বাজে এবার আর 50টা মাত্র দিন, এইরকম ওই ক্যামেরার মাধ্যমে যখনই ধরা পড়বে তাদের চাকরিচ্যুত হবে। এবং এটা নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করেছেন। বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছিল, মনে করুন এই একটা রুম, সেই রুমে 4 জন রয়েছে, আপনি প্রিজাইডিং অফিসার, আমরা 3 জন পোলিং অফিসার, ওখানে তৃণমূল কংগ্রেসের এজেন্ট, বিরোধী কোনো এজেন্ট নেই, তাদেরকে মারধর করে বাইরে বার করে দেওয়া হয়েছে। এই এজেন্টটা মানে তৃণমূল কংগ্রেসের এজেন্ট 3টের পর থেকে বা 4টের পর থেকে বার্গেনিং স্টার্ট করে যে আরও আমাকে 50টা মাত্র দিন, আপনি তো বাইরে থেকে এসেছেন, আপনি তো স্কুল শিক্ষক বা আপনার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, দেখে নেবো।
এই জিনিসগুলোর দ্বারা কম্প্রোমাইজ হয়ে যেসব শিক্ষক শিক্ষিকা বা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার এই কাজগুলো করবে, 50টা বা 30টা ভোট পোলিংয়ের জায়গা করে দেবে, বুঝলাম। তাদের কিন্তু চাকরি চলে যাবে। আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলে দিলাম, মানে একদম মানে বিধিবদ্ধ সতর্কীকরণ। ওকে, চল আসছি, জয়ন্তদার কাছে আসবো। তার আগে আবার একটা বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতির পর ফিরবো। বেশ কিছু বক্তব্য আছে, সেগুলো শুনেও আমি আসবো প্রত্যেকের কাছে, সঙ্গে থাকবো। তার জন্য উপলক্ষ একটাই, যেটা খুব গুরুত্ব রাখে, তা হচ্ছে অনুপ্রবেশ। আর সেই অনুপ্রবেশকে বন্ধ করতে হবে। আজকে অনুপ্রবেশকারীদের এই বন্ধ করা নিয়ে যে বক্তব্য, সেটা শোনাই আপনাদেরকে। শুনুন। आपको वोट भाजपा का मुख्यमंत्री बनने के लिए नहीं डालना है, आपको वोट डालना है एक एक घुसपैठिए को बंगाल के बाहर निकालने के लिए वोट डालना है। घुसपैठिए हमारे युवाओं की नौकरी छीन रहे हैं, गरीबों का अनाज छीन रहे हैं और देश को असुरक्षित कर रहे हैं। ममता दीदी वोट बैंक की लालच में घुसपैठियों को रहने देती। অনুপ্রবেশদেরকে বা অনুপ্রবেশকারীদেরকে রাখতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ভোট ব্যাংকের স্বার্থে। এই অভিযোগটা মারাত্মক। আমি ডেফিনেটলি প্রসেনজিৎদার থেকে রিপ্লাই নেব, তবে তার আগে জয়ন্তদার কাছে আসি। কারণ জয়ন্তদার আগে বলছিলেন যারা ভুল ব্যাখ্যার জায়গা হচ্ছে বারবার, যেটা ইলেকশন কমিশন যে নোটিশটা জারি করেছে, বাইক র্যালি এবং যে সমস্ত কাজকর্মগুলো করা যাবে কোন সময় থেকে কোন সময়, বোঝার চেষ্টা করি। জয়ন্তদা, ইলেকশন কমিশন নভেম্বরের মাস থেকে যখন এসআইআর প্রক্রিয়াটা শুরু করেছিল তখন থেকেই ছড়াচ্ছে, এবং ছড়াতে ছড়াতে এমন একটা পর্যায়ে এখন চলে এসছে যে বজ্র আটুনি ফসকাগেরোর মতো জায়গায় এখন উপনীত হয়েছে। আচ্ছা, তার কারণটা হচ্ছে এই যে কালকে হঠাৎ করে দেখলেন যে পুলিশ গিয়ে সমস্ত মদের দোকানে বলে দিল আজ থেকে মদের দোকান বন্ধ। কেন বন্ধ? ইলেকশন পারপাসের জন্য বন্ধ, মদ বিক্রি করা যাবে না। আচ্ছা সত্যি করে বলুন তো, এই যে মদের দোকান বন্ধ করে দিলে কি মদ বিক্রি হবে না তার গ্যারান্টি ইলেকশন কমিশন দিতে পারবে? নাকি যে আধা সামরিক বাহিনী এসে তারা দিতে পারবে? মদের দোকানের পেছনের গোডাউনের গেট কি খোলার ব্যবস্থা নেই? যে আবগারি দপ্তর কার আন্ডারে? রাজ্য সরকারের আন্ডারে। আজকে এই মদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, সেটা আগে প্রাইভেটের হাতে ছিল। সেটা গত 5 বছর আগে যখন এই তৃণমূল সরকার ক্ষমতায় এলেন মাননীয়ার অনুপ্রেরণায়, তখন সেই প্রাইভেট সংস্থার হাত থেকে গিয়ে ওটা এখন সরকারি সংস্থার হাতে ডিস্ট্রিবিউশনটা। কাশীপুরে বিটি রোডের ধারে যে ওয়্যারহাউসগুলো রয়েছে, ওয়্যারহাউসের গেটগুলো যে খুলে যাবে না, সেখান থেকে যে ফ্লাড হবে না, তার কি গ্যারান্টি আছে? ইলেকশন কমিশন তার গ্যারান্টি নেবে? বাইক র্যালি নিয়ে বলছে ইলেকশন কমিশন, মানে কেমন দেখুন এখানে, মানে বজ্র আটুনি ফসকা গেরো। ইলেকশন কমিশন বলছে ভোটের আগের দিন সকাল 6টা থেকে বিকেল মানে সন্ধ্যে 6টা অবধি পিলিয়ন রাইডিং করা যাবে না। পিলিয়ন রাইডিং মানে আপনি একা বাইক নিয়ে যাচ্ছেন, আপনার পেছনে আরেকজন বসে যেতে পারবে না। কিন্তু ছাড় দেওয়া হয়েছে এমার্জেন্সি, মানে যদি কেউ হসপিটাল কেস থাকে অথবা স্কুলে যদি যাওয়ার ব্যাপার থাকে, স্কুলে যাওয়ার ব্যাপার জেনারেলি থাকবে না, কারণ ভোটের আগের দিন সব স্কুলগুলো পোলিং স্টেশনে রূপান্তরিত, সেখানে যাওয়ার ব্যাপার নেই। তবে হ্যাঁ, অনেকে কোচিংয়ে যায়, তার বাচ্চাকে ছাড়তে যায়, বাচ্চা কোচিংয়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে, সেটা একটা। আর যদি কোনো পারিবারিক ফাংশন থাকে। আর আরেকটা বলেছে যে যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে আপনাকে বাইক নিয়ে অহরহ যাতায়াত করতে হবে, আপনার সেরকম কিছু প্রোগ্রাম রয়েছে, সেখানে আপনাকে লোকাল থানা থেকে চিঠি দিয়ে পারমিশন নিতে হবে, পারমিশনের কাগজটা ক্যারি করতে হবে। এটা তো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি হলো। সন্ধ্যে 6টার পর সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা অবধি এই যে বাইক র্যালি, এই বাইক র্যালি আমরা দেখেছি বাইক বাহিনীর অত্যাচার, বাইক বাহিনীর হুমকি, বাইক বাহিনীর ধমকি। ইলেকশনের আগে দিন রাত্রির বেলায়, ইলেকশনের 2 দিন আগে থেকে বিভিন্ন গ্রামের অঞ্চলে, শহরাঞ্চল বা যে মফস্বল অঞ্চলগুলোতে, সেখানে আমরা দেখছি বাইক বাহিনীর দাপট। এবং বাইক বাহিনী গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে তারা রীতিমতো হুমকি ধুমকি দিয়ে আসে। এবং স্পেশালি যেটা একটু আগে বলছিলাম যে গতবার ইলেকশনে মানিকতলায় বহুতল আবাসনের মধ্যে দেখলাম অটো ইউনিয়নের অটো লাইন দিয়ে ঢুকে গেল এবং সেখানে সেই ভোটাররা বেরোতে পারছে না, তারা ভোট দিতে যেতে পারছে না। অটো বাহিনীর দাপট, অটো বাহিনীর দাপট। তো সেখানে বাইক বাহিনীর দাপট আমরা বহু বছর ধরে দেখে আসি এবং সেটা শাসক দলের বাইক বাহিনীর দাপটই আমরা দেখে আসি। ঠিক আছে, তো সেই বাইক বাহিনীর দাপটটা সন্ধ্যে 6টা থেকে
ভোর 6টা অবধি কি আটকাতে পারবে নির্বাচন কমিশন? ঠিক। এটাকে আমি বলছি বজ্র আটুনি ফসকা গেরো। ঠিক আছে। কারণ মাঝরাতে রাত্রি 10টার সময় বাইক বাহিনী যে রাস্তায় বেরিয়ে যে গ্রামে গ্রামে ঢুকে যে হুমকি ধমকি দেবে না, তার দায়িত্ব কি নির্বাচন কমিশন নেবে, না তার আধা সামরিক বাহিনী গিয়ে সেই গ্রামের রাস্তা পাহারা দেবে? প্রসেনজিৎ দা, তাহলে আপনার কি মনে হয় মানে এত কিছু করে আলটিমেট জিরো কি নেট ফল হবে? না দেখুন, এত কেন্দ্রীয় বাহিনী, এত ভয়মুক্ত ভোট, তাহলে আবার এখন বাইকের উপরে নিষেধাজ্ঞা জারি করা কি দরকার ছিল? এত কেন্দ্রীয় বাহিনী, 157 জন পিছু একজন করে বাহিনী, তাহলে এত বাইক র্যালির উপরে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের বাইক যাত্রার মানে উপরে মদের উপরেও নিষেধাজ্ঞা জারি করাটাও ঠিক হয়নি। যারা ডেলিভারি বয়, যারা বিভিন্ন কোম্পানি যারা ডেলিভারি করে, ডেলিভারি বয়, আজকে তারা কি করবে? যাদের রাত্রি 9টা 10টার সময় বিভিন্ন লোক বাড়িতে তাদের তো ছাড় আছে। ওদের ছাড় রয়েছে। না না, সেগুলো তো ছাড় আছে। ডেলিভারি বয়, জোম্যাটো, সুইগি, এদের ছাড় আছে, এদেরকে তো অসুবিধা করছে না। ইমার্জেন্সি সার্ভিস সবই ছাড়। এমার্জেন্সি সার্ভিস তো সব ছাড় দিয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে একটু শুনে নিন। সরকার, ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন দোস্ত রয়ে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনটাকে করতে চাইছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং এরা আজকে দেখুন না, যে বাইরে থেকে 1 ডজন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সবাই আসছে একজনের বিরুদ্ধে লড়াই করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে তার এত জনপ্রিয়তা, এবং তার আজকে যারা বলছেন যে শিল্প নেই, তারা জানে না এমএসএমই তে বাংলা প্রথম হয়েছে। এমএসএমই তে বাংলা প্রথম হয়েছে, এটা তারা জানে না। বলছে বাংলা থেকে শিল্প চলে গেছে। বাংলায় এমএসএমই তে বাংলা প্রথম, এটা তাদের জেনে আজকে চ্যানেলে বসা উচিত ছিল, যে ক্ষুদ্র শিল্পে বাংলাকে প্রথম হয়েছে এবং ভারী শিল্পে বাংলাকে দৃষ্টান্ত স্থাপন করছে। কোথায় আজকে বাংলায় বিজনেস সামিট হচ্ছে, আজকে বিদেশ থেকে বিভিন্ন লগ্নিকারীরা বাংলাদেশে তারা লগ্নি করছে। আজকে বাংলা একটা দৃষ্টান্তমূলক জায়গায় গিয়েছে। কর্মসংস্থানে সারা দেশের যে পার্সেন্টেজ, তার থেকে বাংলার পার্সেন্টেজ অনেক বেশি। আজকে বাংলার যখন একটা সুশাসন, বাংলায় যেটা একটা শান্তিপূর্ণ একটা আবহাওয়া রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এবার যে ভোট দেবেন মানুষ তৃণমূল কংগ্রেসকে কোনটা দেখে, কি দেখে, মানে ভোটের ইস্যু কি? উন্নয়ন। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এবং 15 বছরে বাংলার যে সুশাসন, 15 বছরে বাংলার বিভিন্ন সেক্টরে, সেটা শিল্প হোক, কৃষি হোক, বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে বাংলার এবার ভোট হবে। আরে তার পাল্টা যে আবার দুর্নীতির অভিযোগ, মানে যেগুলো আমরা লাগাতার দেখে এসেছি, সেটা নিয়ে বিজেপি বারবার প্রশ্নও তোলে। বিজেপিকে আমরা প্রশ্ন করি, যারা ব্যাংকগুলোকে লুট করে টাকা নিয়ে বিদেশে চলে গেল, সেটা কোন নীতি? সেটা দুর্নীতি নয়? তাদেরকে আশ্রয় দিচ্ছে কারা? ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের মানুষের কোটি কোটি টাকা ব্যাংক লুট করে যারা বিদেশে চলে গেল, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা গেল না, সেই টাকা উদ্ধার করা গেল। আজকে সেগুলো ভারতীয় জনতা পার্টিকে তার উত্তরটা দিই, যে ভারতবর্ষের মানুষের টাকাগুলো বিদেশে লুট করে নিয়ে চলে গেল। আজকে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলছে, আজকে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাগুলোকে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে একটার পর একটা সরকারি সেক্টরগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এটা কোন নীতি? ভারতীয় জনতা পার্টি তার আগে উত্তর দিক, তারপরে বাংলার নীতি নিয়ে কথা বলছি। ঠিক, কিন্তু এইগুলো কি প্রচারে আমরা শুনতে পাচ্ছি? মানে আমি এই প্রশ্নটা রাখছি, ডেফিনেটলি প্রশ্নটা আসছি, আমি প্রত্যেকের কাছে আসবো, জ্যোতিদার থেকে তো ডেফিনেটলি অ্যান্সার নেব, তবে তার আগে আবার একটা বিরতি নিতে হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে কি, ওই মাছ, মুড়ি, এই প্রসঙ্গ উঠছে এবার, মানে ভোটের ইস্যু হিসেবে মাছ খাবো না খেতে দেওয়া হবে না, এটাও ইস্যু হচ্ছে। কেউ ঝালমুড়ি খেয়ে গিয়েছেন, সেটা নিয়েও ইস্যু হচ্ছে, জানিয়ে হচ্ছে, মানে প্রধানমন্ত্রী এসে মুড়ি খেয়ে গিয়েছেন, অনুরাগ ঠাকুর এসছেন মাছ খাচ্ছেন। খুব স্বাভাবিক রিপ্লাইয়ের জায়গা বারবার তৈরি হচ্ছে, কারণ বিজেপি যদি সরকার গড়ে, তাহলে পরে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, চিকেন প্যাটিস খাওয়া বিক্রি নাকি বন্ধ করে দেওয়া হবে। এই যে অভিযোগগুলো বারবার তৃণমূল সামনে নিয়ে এসে প্রতিক্রিয়া দিয়েছেন, তার পাল্টা রিপ্লাই হিসেবে আজকে অনুরাগ ঠাকুরকে আমরা দেখলাম মাছ খাচ্ছেন তিনি, এবং তিনি এটাও বলছেন মাছ খাওয়ার আহ্বানও জানাচ্ছেন। আমি বক্তব্য শোনাবো আপনাদেরকে। অনুরাগ ঠাকুর আজকে এসেছিলেন, কি বলছেন তিনি, শুরু নাই। अनुराग जी, मछली कैसा है? बहुत अच्छा है, बहुत टेस्टी है, बहुत स्वादिष्ट है। खाइए आप भी, मछली बहुत खाइए। ममता बनर्जी को कुछ कहना चाहते हैं आप इस बारे में? ममता बनर्जी बोल रहे हैं बीजेपी आने के बाद मछली खाने नहीं देंगे। ममता जी आइए, मछली बहुत खाइए, भ्रम मत फैलाइए, आइए
संदेश दीजिए, गलत नहीं सही दीजिए। ममता बनर्जी ने प्रदेश में बेरोजगारी को बढ़ाया है, युवाओं का पलायन कराया है, घुसपैठियों को संरक्षण दिया है और अब झूठ और भ्रम फैलाया कि मछली भात बंद हो जाएगा। बीजेपी की 16 राज्यों में सरकार है, जिसे जो खाना है वो खा सकते हैं, जिसे जो बोलना है बोल सकते हैं, जिसको जो धर्म अपनाना है वो अपना सकते हैं और अपने धर्म की पालना कर सकते हैं। ममता दीदी हार रही हैं, इसलिए झूठ फैला रही हैं। মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন তাই মিথ্যে কথা বলে যাচ্ছেন, এটা হচ্ছে অনুরাগ ঠাকুরের বক্তব্য। কোনো রকম চাপ নেই এই প্রসঙ্গে, খুব সুস্পষ্টভাবে। এদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, সেটা হচ্ছে এবার ঝালমুড়ি নিয়ে। সে দুটো শোনাবো আপনাদেরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাবো তার বক্তব্য শুনুন। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের রাজনৈতিক আক্রমণ করেছে, বিধির বিধান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ, যে ঝাড়গ্রামে 2011 সালের আগে মানুষ 10টার পর বেরোতে পারতো না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে। এর থেকে বড় সাফল্য মামাটি মানুষের আর কিছু হতে পারে না। যে ভাইটা ঝালমুড়ি বিক্রি করছে, আমি সমাজ মাধ্যমে দেখলাম সে বলছে আমরা বিহারে গয়াতে বাড়ি। তা বিহারে যদি ডবল ইঞ্জিন সরকার হয়, বিহারের যুবক যুবতীকে ঝাড়গ্রামে এসে, আসানসোলে গিয়ে, শিলিগুড়িতে গিয়ে, কলকাতায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে কেন মোদিজি? এই প্রশ্ন ওঠে না? বিহারের সরকার কার? বিজেপির। উত্তরপ্রদেশের সরকার কার? বিজেপির। এর থেকে বড় সাফল্য কি হতে পারে? ঝালমুড়ির দোকানে ক্যামেরা লাগিয়ে, ঝালমুড়ি এসপিজিকে দিয়ে বানিয়ে, ওনার পকেট থেকে 10 টাকা, আমার পকেটে তো নেই, অনেকের পকেটেই থাকে না, বাপরে বাপ সব তো উঠিয়ে দিয়েছে। 10 টাকা নিয়ে গেছিল ভাজ করে, নিয়ে গিয়ে বলছে ঝালমুড়ি দেবেন। ওই ঝালমুড়িটাও ঝালমুড়িওয়ালার বানানো নয়, দিখানে কা হ্যায়। দিখানে কা হ্যায়। আরেকজন বলছেন যে আমি শুধু মাথা খাই না, ঝালমুড়ি খাই। আমি ডেফিনেটলি আসবো, জ্যোতিদার কাছেই আসি, কারণ জ্যোতিদা এই উত্তরটা আমাদের জানতে হবে। বিহারে ডাবল ইঞ্জিন, ইউপিতে ডাবল ইঞ্জিন, তাহলে বাংলাদেশেরা কেন বিক্রি করছেন? খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনশন করলেন আজকে। না, ঘটনা হচ্ছে যে এতগুলো নেতা নেত্রী রয়েছে, তাহলে ইউসুফ পাঠানকে কেন ভাড়া করতে হচ্ছে? আচ্ছা, একদম বোকা বোকা কথা। মানে জীবনে পলিটিক্সটা না করলে সারাটা বছর আপনি কোনোদিন মানুষের সেবায় দেখবেন না। ইলেকশনের সময় চার্টার্ড ফ্লাইট নিয়ে পিসির দয়ায় নির্বাচনী ভাষণ বড় বড় দিতে পারে, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ডের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, কিন্তু ওনার নেই অন্তপক্ষে। একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কথাগুলো বলে তার সাথে গ্রাউন্ডের কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বারবার করে, এতগুলো ইস্যু আপনি বলুন 23 তারিখে যারা ভোট দিতে যাবে তাদের তো মনে থাকবে যে কোচবিহারে একজন গর্ভবতী আদিবাসী মহিলাকে একজন তৃণমূল কংগ্রেসের নেতা লাথি মারে। আপনাদের ক্যামেরায় আমরা দেখেছিলাম আলিপুরদুয়ার ও রামপুরহাটে নাবালিকা একজন আদিবাসী মেয়েকে গণধর্ষণ করা হয়, তার কোনো বিচার হয়নি। আমরা দেখেছি আলু চাষিরা কীভাবে আত্মহত্যা করছে যেসব জায়গায় ভোট হচ্ছে। আমরা দেখেছিলাম চা শ্রমিকরা কীভাবে অপুষ্টির শিকার হচ্ছে, সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এই বিগত 15 বছর ধরে তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, তাদের নিয়ে কোনো নেই। মালদায় যখন বন্যা ত্রাণ হয়েছিল, মানে বন্যা হয়েছিল তার পরবর্তীকালে ত্রাণ, সেই ত্রাণটা পর্যন্ত লুট করা হয়। আপনি বলুন বাংলাদেশের, মানে আমি কেন বলছিলাম প্রথমে যে এটা বাংলাদেশ বানাতে চায়, তার কারণ হচ্ছে তৃণমূল যদি ক্ষমতা আসে আবার সেই ভাগাড়ের মাংস খাওয়াবে। ভাগাড়ের মাংস মনে আছে? ভাগাড়ের গরুর মাংস খাওয়াবে হিন্দুদেরকে তৃণমূল যদি ক্ষমতা আসে। আজ বলছে মাছ ত্রিপুরায় হচ্ছে বাঙালি রয়েছে, সেখানে চলে যাক মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়ে মাছ খেয়ে চলে আসুক, সেখানে বিজেপির সরকার। ঠিক আছে, প্রসেনজিৎ দা শুনলেন পুরোটাই, আপনার কি রিপ্লাই? দেখুন, উনি যেটা বললো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলে ভাগাড়ের মাংস খাওয়াবে, ওনাদের নেতা বলতো যে হিন্দুদেরকে ওই গরুর মাংস খাওয়াবে, মানে পরিবর্তন করে দেবে। কিন্তু ওনাদের নেতা অনুরাগ ঠাকুর বললেন যে বাংলায় যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে কারো ধর্মের পরিবর্তন হবে না, কারো খাবারের পরিবর্তন হবে। বিজেপি আসবে তো, আসলে ভারতীয় জনতা পার্টি তো বহিরাগত দল, তৃণমূল আসলে তো হবে, দিল্লি থেকে গুজরাট থেকে এদের নিয়ন্ত্রণ হবে। বাঙালির স্বাধীনতা, বাঙালির খাদ্যাভ্যাসের স্বাধীনতা, বাঙালির পোশাকের স্বাধীনতা, বাঙালির ভাষার স্বাধীনতা, এই স্বাধীনতা হরণ করবে। এবং এরা বাংলাকে অপমান করে, বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করে।
তার জন্য বাংলার মানুষ তারা তৈরি হয়ে রয়েছে। ওকে, বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি জানে না, কতগুলো অবাঙালি বাংলাদেশে এখন মাছকে তারা বাংলার ভোট বৈতরণী পার করবার চেষ্টা করছে, কিন্তু এরা বিহারে মাছ বিক্রি করলে তাই তুলে দিচ্ছে, সেখানে যারা বাঙালি আছে তারা মাছ খেতে পাচ্ছে না। আর এটা কি ত্রিপুরার মিথ্যা কথা বলছে? এইটা ত্রিপুরায় চ্যানেলে অত্যাচার করছে। যোগ্য জবাব দিয়েছে। 28টার মধ্যে 4টে মাত্র ভারতীয় জনতা পার্টি পেয়েছে, আর 24টা ত্রিপুরা মুথা পেয়েছে। তো ত্রিপুরাতেও ওদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সুতরাং চিন্তা করার কিছু নেই। 4 তারিখে যে রেজাল্ট বেরোবে, বাংলার নদীতে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের স্বীকৃতি পাবে না, আর ভারতবর্ষ থেকে বিদায়ের ঘন্টা ওদের বাজা শুরু হয়েছে। 30 সেকেন্ড আপনাকে দিলাম, জ্যোতিদা কি রিপ্লাই আপনার হবে? আমি তারপরে জয়ন্তদার কাছে না, আসবো। ঘটনা হচ্ছে যে আজকে ধরুন যে এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এবং পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে আপনার কোটি কোটি টাকা উদ্ধার হলো, তারপরে তো নির্বাচনে যাওয়াই উচিত না। এরকম যদি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে হতো, কোনো পলিটিক্যাল পার্টির শিক্ষামন্ত্রী যদি এরকম কীর্তন করতো, তাহলে নির্বাচনে যাওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং যেভাবে বাংলার মুখটা পুড়িয়েছে সারা ভারতবর্ষের সামনে, আজকে আমাদের শুনতে হয় বাইরের রাজ্যে গেলে যে 26,000 শিক্ষকের চাকরি চলে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা বার হচ্ছে, এবং এই জায়গায় নিয়ে গেছে বাংলাটাকে। বাংলা তো এরকম বাংলা ছিল না। তাহলে এই জায়গায় যে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, তার জন্য তো ক্ষমা চাওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে। লাগাতার দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে চোর। আপনি বলুন, একটা বাড়ি তৈরি করতে যাবেন মণিময়দা, আপনি একটা সাংবাদিক আপনার বাড়ির সামনে গিয়ে হাজির হবে, গিয়ে বলবে যে একটা সরকারি ট্যাক্স আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা ট্যাক্স। কেন হবে বলুন তো? এই নিয়ে অনেকগুলো আলোচনার জায়গায় বারবার উঠেছে। ঠিক আছে, 1 মিনিট আর জয়ন্তদা আপনাকে দিতে পারবো, আর খুব সংক্ষিপ্ত সময়। আমি যেটা আচ্ছা, প্রসেনজিৎ দা বলুন, কারণ আমি প্রসেনজিৎ দাকে যেতে বলুন। উনি যেটা বলছেন যে বাইরের রাজ্যে গেলে নাকি ওনাদেরকে শুনতে হয়, কিন্তু ওনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই রাজ্য থেকে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে আসে চাকরির পরীক্ষা দিতে। উনি বলুন যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে কত নিয়োগ হয়েছে, সেই কথাগুলো উনি আগে জানান যে কত নিয়োগ হয়েছে। আসলে পশ্চিমবঙ্গের যে সুশাসন, যে কর্মসংস্থান, এটা ওদের ওবিসি নিয়ে যে জটটা হয়েছিল, তারপরে আপনার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যেখানে মেডিকেলে ভর্তি হতে পারেনি, আপনাদের ক্যামেরা দেখেছিলাম তো, মেডিকেলে ভর্তি না হতে পেরে মেধাবী ছাত্রছাত্রীরা বাঙালি, তারা আপনার দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ভর্তি হচ্ছে। কেন হতে হবে বলুন তো? প্রশ্ন পাল্টা প্রশ্নের জায়গা। জয়ন্তদা আমি সরি, আমি আর দিতে পারলাম না আপনাকে সময়। একটা মিনিট, একদম 30 সেকেন্ড তাহলে, কারণ একদম শেষের মুখে। আমি জাস্ট যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। যাহাই 56 তাহাই 59, কয়েনের এপিট ওপিট হচ্ছে তৃণমূল আর বিজেপি। মাত্র তিনটে কথা বলবো। পশ্চিমবাংলায় আলু চাষিরা আত্মহত্যা করছে, মহারাষ্ট্রে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করছে। পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষা নেই, হাতরাস উন্নাও উত্তরপ্রদেশে, বিহারে ডবল ইঞ্জিনের সরকার, বিহারে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে দলিত মহিলাকে রাস্তায় দলিত মহিলাকে সেখানে অত্যাচারিত হতে হয়। আজকে এখানে 26,000 চাকরি চুরি করেছে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার, মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিনের সরকার বিগত 20 বছর ধরে, সেখানে ভেপন কেলেঙ্কারি আমরা দেখেছি, সেখানে 156 জন সেই ভেপন কেলেঙ্কারিতে সেই 156 জন মৃত্যু হয়েছে। তো ডবল ইঞ্জিন সরকার আর তিনকে রাজ্যের সাধারণ মানুষ এবার বিচার করুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জয়ন্তদা, জ্যোতিদা, প্রসেনজিৎ দা, প্রত্যেককে ধন্যবাদ। মানুষ বিচার করুক, আলটিমেট পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাবেন তারা, কি মনে করছেন তারা, ভোট বাক্সে প্রমাণ হবে। ধন্যবাদ। হাল্লা বল এখানে শেষ করছি, দেখতে থাকুন। प्रेजेंटिंग बाय LIC, हर पल आपके साथ। स्पेशल पार्टनर। নমস্কার, শুভ সন্ধ্যা, সিএনএর স্বাগত। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি হাল্লা বল। গুরুত্ব রাখবে আজকে, কারণ একেবারে প্রথম দফা নির্বাচনের শেষ প্রচারের ছবিটা অ্যাটলিস্ট আমরা দেখতে পেয়ে গেলাম। তো প্রচার তো নয়, শেষ হয়েছে। প্রচার খুব স্বাভাবিকভাবেই যে বার্তা বা যে তাৎপর্য রাখে প্রচারের, সেটা পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের, কারণ প্রত্যেকেই মোটামুটিভাবে সতেজ থাকেন। কারণ যে ভাষার প্রয়োগ হয়, যে বক্তব্যগুলো সামনে আসে, তাতে খুব স্বাভাবিকভাবেই দলীয় যারা কর্মী সমর্থকরা তারা চাঙ্গা হন, উদ্বুদ্ধ হন। তবে আজকে বা যে বিষয়টা আজকে খুব গুরুত্ব রাখছে, কারণ আমরা ডেফিনেটলি নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ, তাদের ঐতিহাসিক বিভিন্ন পদক্ষেপ, সেটা এবারের যাতে নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়, যাতে কোনো রকম গন্ডগোল, অশান্তি, তার পরিস্থিতির খবর যাতে না আসে। কারণ আমরা হয়তো পশ্চিমবাংলা মানে তো